হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানিয়ে আমরা আমাদের লেসন শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচয়। হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এবং হিসাব বিজ্ঞানের পরিচয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তোমাদেরকে হিসাব বিজ্ঞান বইটি যখন তোমরা হাতে নাও, তোমাদের প্রথমেই একটা এমন সারফেস শো করবে বা প্রথমেই এমন একটা পৃষ্ঠা শো করবে। এটা হাতে নিয়ে তোমাদের মনে নানান প্রশ্নের সম্মুখীন হবে। এত প্রশ্ন একটু সাইডে রেখে তোমরা সুন্দর করে রিডিংটি পড়ে ফেলবে। যখন তোমাদের সুন্দর করে রিডিংটা পড়া হয়ে যাবে, তারপর এসে তুমি বা তোমরা আমাদের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনে নেবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞানের পরিচয়। আমরা প্রথমত জানবো হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা নেব। হিসাব বিজ্ঞান হলো মূলত আর্থিক সম্পর্কীয় বিজ্ঞান, অর্থ সম্পর্কীয় যে বিজ্ঞান তাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। অর্থাৎ আমি যদি আরো সহজ ভাষায় বলতে চাই, তাহলে বলতে হবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে চূড়ান্ত আর্থিক অবস্থার প্রতিফলন ঘটানোকেই বলা হয় হিসাব বিজ্ঞান। অর্থাৎ যেই বিজ্ঞানের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার নিরূপণ করা হয় তাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হিসাব বিজ্ঞান কাকে বলে। আবার বই থেকে ওই এই পৃষ্ঠার পৃষ্ঠার দ্বিতীয় প্যারায় সুস্পষ্টভাবে বলা আছে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাবলী বা হিসাবের নির্দিষ্ট বহিতে যথাযথভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও বিশ্লেষণ করে চূড়ান্ত আর্থিক প্রতিষ্ঠানের ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশ পাওয়াকে বোঝায়। দ্বিতীয় ধাপে আমাদেরকে বলা আছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কি হতে পারে তোমরা দেখি আইডিয়া করে বলে নাও তো। হিসাব সৃষ্টির উদ্দেশ্যই বা কি, হিসাবের প্রয়োজনই বা কি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কর্মকাণ্ড করে থাকি, তার মধ্যে অনেক কর্মকাণ্ড আর্থিক কর্মকাণ্ড হয়ে থাকে। যদি আর্থিক কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে আমরা আর্থিক কর্মকাণ্ডগুলো হিসাব করে থাকি দিন শেষে। এই যে কোন খাতে আমি কত টাকা ব্যয় করলাম, কোন খাতে আমি কতটুকু কোন খাত থেকে আমি অর্থটা পেয়েছিলাম, এই সব কিছুই আমরা আমাদের দৈনন্দিন জীবনেও আলোচনা করে থাকি। এগুলোই হলো প্রয়োজনীয়তা। শুধু আমাদের ব্যক্তি জীবনেই নয়, এগুলো ব্যবসায়িক জীবনেও অনেক প্রয়োজনীয়তা আছে। পরবর্তী ধাপে আমাদেরকে বলা আছে হিসাব বিজ্ঞান উৎপত্তির ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞান মূলত কোত্থেকে উৎপত্তি হয়েছে এবং এর ক্রমবিকাশ কথাটার অর্থ হলো কিভাবে হিসাব বিজ্ঞান কথাটির হিসাবটা আজকের এই হিসাব বিজ্ঞানে রূপান্তরিত হতে পেরেছে। মানে প্রথমে যখন হিসাব বিজ্ঞান উৎপত্তি হয়েছিল তখন একরকম ছিল হিসাব, আর যখন সময়ের সাথে সাথে সময়ের পরিক্রমায় সুন্দর একটি হিসাব বিজ্ঞান, সাজানো গোছানো একটি হিসাব বিজ্ঞান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তোমরা মোবাইলের কথা চিন্তা করলে সহজেই বুঝতে পারো, যখন মোবাইল প্রথম আবিষ্কার হয়েছিল বা যখন মোবাইল ফোন বাজারে এসেছিল, তখন কিন্তু এত সুন্দর আমাদের হাতে, সবার হাতে যে এত সুন্দর সুন্দর স্মার্টফোন আছে, তখন কিন্তু এত সুন্দর স্মার্টফোন ছিল না। প্রথমে বাটন ফোন ছিল, তারপরে আস্তে আস্তে স্মার্টফোন হলো, তারপরে এত 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 ফিচার্স। ফোনের মধ্যে এখন ফিচার্সের অভাব নেই, এখন অ্যাপ সফটওয়্যার এগুলো কোনো অভাবই নেই। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। তেমনিভাবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কথাটি ব্যতিক্রম নয়। পরবর্তী আলোচনায় বলা আছে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী মূলত দুটি পক্ষ। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে বলা হয়, এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, দুই নম্বর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হতে পারে তো দেখি তোমরা আইডিয়া করে ফেলো তো। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মচারী। এরা হতে পারে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ কর্তৃপক্ষ। আবার অভ্যন্তরীণ নিরীক্ষক কর্তৃপক্ষরাও হতে পারে। এবং হিসাব বিজ্ঞানের বাহ্যিক কর্তৃপক্ষ কারা বা হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা? ঋণ প্রদানকারী, সরকার ও পাওনাদার, যা তোমাদের বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং সহজ ভাষায়, সাবলীল ভাষায় সুন্দর করে বর্ণনা করা আছে। তোমরা সুন্দর করে পড়ে নিবে। যদি তোমরা পড়ার পর যদি আমার কথাগুলো শোনো, তাহলে অবশ্যই তোমাদের এই অধ্যায়টা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। এই অধ্যায় তোমাদের কোনো সৃজনশীল আসবে না, সো তোমাদের এত টেনশন নিয়ে পড়ার কোনো কিছু নেই। সহজ ভাষায় তোমরা এই অধ্যায়টা 1 থেকে 2 বার রিডিং করলে সহজেই বুঝে যেতে পারবে এবং এই অধ্যায় থেকে সিম্পলি কয়েকটা এমসিকিউ আসবে, সেই এমসিকিউ তোমরা আশা করি সমাধান করতে পারবে যদি আমার এই ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে পারো। আশা করি তোমরা অনেক উপকৃত হবে।
পরবর্তীতে আমরা চলে আসি হিসাব বিজ্ঞান পরিবেশের কিভাবে উপকার করে। হিসাব বিজ্ঞান যখন আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব, শুধু আমি মুনাফা অর্জনের উদ্দেশ্য চিন্তা করব না, মুনাফা অর্জনের পাশাপাশি আমার পরিবেশে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও আমি লক্ষ্য বা দৃষ্টিপাত রাখবো। পরবর্তী আলোচনা হচ্ছে মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা। তাহলে অবশ্যই আমি যখন কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করব, কোনো প্রতিষ্ঠান হয়ে হিসাব রাখবো, বা আমি আমার নিজের ব্যবসায় যখন আমি হিসাব রাখছি, সেই হিসাবটা আমার মালিকের কাছে কতটুকু সুস্পষ্ট হবে, কতটুকু সেটা আমি প্রমাণ করতে পারবো, সেটা অবশ্যই আমাকে কি হতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তাই যে হিসাব বিজ্ঞান জবাবদিহিতা সৃষ্টি করে থাকেন। এইটি হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচনা। তাহলে আমরা এখন অনুশীলনীতে চলে আসতে পারি। এই অধ্যায়ে কোনো সৃজনশীল নেই, এই অধ্যায়ে হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু হবে। এই অধ্যায়ের এমসিকিউ, প্রথম এমসিকিউতে বলা আছে শুধু হিসাব বিজ্ঞান বলে আর কিছুই বলা নেই। এখানে আমাদেরকে 4টি অপশন দিয়ে দিয়েছে, সেই অপশনগুলো তোমরা পড়ে নিলে বুঝতে পারবে। তাহলে 1 নম্বর অপশন আমরা একটু পড়ার চেষ্টা করি। 1 নম্বর অপশনে কি বলা আছে, 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর, 4 নম্বর অপশন পর্যন্ত পড়বা। পড়ার পরে তোমাদেরকে এখানে উত্তরটা আইডিয়া করে নিতে হবে। দেখি বলে ফেলে তো তোমাদের ধারণায় কি আসছে, এই একের উত্তরটা কোনটি হবে। একের উত্তর তো তোমরা আশা করি ধারণা করে ফেলতে পেরেছো। একের উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবসায় চূড়ান্ত আর্থিক ফলাফল উপস্থাপন করা হয়ে থাকে। তারপর 2 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কিসে ব্যবসা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার, সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। এবং 3য় নম্বর প্রশ্নে বলা আছে আমাদেরকে একটি ব্যবসায়ে হিসাব তথ্যের ব্যবহার, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। আমরা রিডিংয়ে পড়ে এসেছি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক। তার মানে উত্তর হচ্ছে ক 1 ও 2। 4 নম্বর প্রশ্নে বলা আছে আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি, আর কিছুই বলা নেই। তাহলে তোমরা ধারণা করে বলে ফেলো তো দেখি, বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা কি করতে পারি। নিশ্চয়ই তোমরা ধারণা করে ফেলতে পেরেছো, বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা যে কোনো কিছুর অবস্থার উন্নয়ন ঘটাতে পারি। তারা হিসাবের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে হিসাব বিজ্ঞানের উন্নতি ঘটাতে সম্ভব হয়, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ। 5 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব বিজ্ঞান কি। 5 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব বিজ্ঞান কি নামে অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞানকে উত্তর হচ্ছে তথ্য ব্যবস্থাপনা, অর্থাৎ 5 নম্বরের উত্তর হচ্ছে তথ্য ব্যবস্থাপনা। হিসাব বিজ্ঞান কি নামে অভিহিত করা হয়, তথ্য ব্যবস্থাপনা নামে অভিহিত করা হয়। 6 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী কে। তাহলে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে অপশনে 3টি দেওয়া আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং একটি মাত্র দেওয়া আছে বাহ্যিক ব্যবহারকারী। মালিক, ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, এরাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর একটি হচ্ছে কর কর্তৃপক্ষ, এটা হচ্ছে হিসাবের বাহ্যিক ব্যবহারকারী। তাহলে উত্তর হচ্ছে গ, বাহ্যিক ব্যবহারকারী। 7 নম্বর প্রশ্নে বলা আছে সেবামূলক অমনোপযোগী প্রতিষ্ঠানের উদাহরণ দাও। সেবামূলক অমনোপযোগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংঘ। এর উত্তর হচ্ছে 1 ও 3। অমনোপযোগী মানে হচ্ছে তাদের উদ্দেশ্য মুনাফা অর্জন না। ব্যবসা হলে মূলত তাদের উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন। মুনাফা অর্জন উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি ঝুঁকি নিয়ে কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করলে তাকে বলা হয় ব্যবসা। সেই জন্য অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো তাদের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, তাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। 8 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব বিজ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য কি। হিসাব বিজ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নির্ণয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায়টার অনুশীলনগুলো, লেসনগুলো তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। এবং খুব যদি বুঝে থাকো তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আমাদের ভিডিওটি সুন্দর করে উপভোগ করার জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবে অনেক বেশি এবং অনেক বেশি মনোযোগ দিয়ে তোমাদের পড়াশোনাটা সুন্দর করে চালিয়ে যাবে। যেহেতু তোমরা এখন নতুন শ্রেণীতে উঠেছো, নতুন বই হাতে পেয়েছো, তাই তোমরা অবশ্যই মনোযোগের সাথে পড়ালেখাটা সুন্দর করে কন্টিনিউ করবে। ধন্যবাদ সবাইকে।